আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন শনিবার উদ্বোধনী ভাষণ দেবেন ডক্টর ইউনূস। ফ্যাসিস্টের শিকড় এতটাই গভীরে যে তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয় আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব মঈন খান। কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে শিপন সভাপতি নির্বাচিত। আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না, জামায়াত আমির। নিয়োগযোগ্য শিক্ষার্থী করার তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে। ঢাকা সিটি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অনিশ্চয়তায় 11,000 শিক্ষার্থী। বিদ্যুৎ খাতে হরিলুটে হাসিনা বিপু সহ যেসব রাঘব বোয়াল জড়িত। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল। দেশের স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার। বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করা হবে, শিল্প উপদেষ্টা। দেশের সব কলেজে চালু হবে শহীদ আবু সাইদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 25 বছর আগে হারিয়ে যাওয়া মায়ের খোঁজ পেল সন্তানেরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে ঢাকায় শনিবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন 2024-এর তৃতীয় আসর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিজিএস এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্বোধনী বক্তা হিসেবে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। ফ্যাসিবাদের শিকড় অনেক দূর ছড়িয়ে আছে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিস্টের শিকড় এতটাই গভীরে চলে গেছে যে তাদের বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। গত 15 বছরে তারা জড়ো হয়েছে, আর এদিকে আমরা কয়েক সপ্তাহ এই প্রক্রিয়ার বিপরীতে কাজ করছি। আজ শুক্রবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স এর 2 দিন ব্যাপী 8ম কংগ্রেসের উদ্বোধনে একথা বলেন তিনি। অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামের মাধ্যমে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব। সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। আজ শুক্রবার রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি একথা বলেন। কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গতকাল 14 নভেম্বর স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রফিকুল ইসলাম। সহকারী কমিশনার ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শাহ আলম খন্দকার, রুস্তম আলী। নির্বাচনের সভাপতি নির্বাচিত হয়েছেন কসবার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান মতি, মেম্বারের সন্তান। কসবা পুরাতন বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন। তিনি চেয়ার প্রতীকে 122 ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আনারস প্রতীকে আয়ুম খান 82 ভোট পেয়েছেন। প্রতীকে SM কামরুজ্জামান 36 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন তবিবুর রহমান, সদস্য নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম ও রাহেলা বেগম। আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না। আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। বেসরকারি একটি টেলিভিশনের সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একথা বলেছেন। জামায়াতের আমির আরও বলেন, এর পরেও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান, কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল। মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি। ফরাসি পরামর্শক ফার্মের জরিপে বিশ্বের সেরা 250টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারেনি। সম্প্রতি গ্লোবাল এমপ্লয়েবিলিটি ইউনিভার্সিটি র্যাঙ্কিং অ্যান্ড
সার্ভে তালিকাটি প্রকাশ করেছে ফরাসি প্রতিষ্ঠান ফার্ম ইমার্জিং। জানা গেছে, সময়ের সঙ্গে বদলে যাওয়া চাকুরির বাজার ও বৈশ্বিক কোম্পানিগুলোর চাহিদা নিয়ে করা হয়েছে এই জরিপ, যেখানে বৈশ্বিক কোম্পানিগুলো চায় আরও উদ্যমী, পরিশ্রমী, একই সঙ্গে মেধাবী শিক্ষার্থী, যা পূরণে অক্ষম বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলো। অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষা জীবন বিঘ্নিত হচ্ছে ঢাকা সিটি কলেজের প্রায় 11,000 শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও হতাশায় পড়েছেন। অভিযোগ রয়েছে, আগের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিনকে জোর করে পদত্যাগ করিয়ে অবৈধভাবে পদ দখল করেন অধ্যাপক মোহাম্মদ নেয়ামুল হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে অবৈধভাবে নিজেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে অধ্যাপক মোহাম্মদ নেয়ামুল হক ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ পদে মোখলেসুর রহমান নিয়োগ নিয়েছেন। বর্তমান অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগের দাবি সহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা। এই ঘটনায় কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে 18 দিন। শিগগিরই কলেজ খুলবে এমন কোনো নিশ্চয়তাও নেই। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে হরিলুটের অন্যতম উৎস ছিল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। তখন বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণের বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়। আর বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জার নামে আওয়ামী লীগ সরকার 15 বছরেরও বেশি সময় ধরে কয়েক বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে। আর এই কাজটি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তৎকালীন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিদ্যুৎ বিভাগের সচিব, পিডিবি চেয়ারম্যান সহ বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সিন্ডিকেট। এর মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছিলেন মূল হোতা, আর সিন্ডিকেটের গডফাদার হিসেবে কাজ করেছেন পতিত সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউস। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে হিমালয়ের দেশ নেপাল। সব মিলিয়ে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে দেশটি। শুক্রবার ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে নেপাল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। চলতি বছরের অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি হয়। তবে এবছর বাংলাদেশে শুধুমাত্র একদিনই বিদ্যুৎ পাঠাবে নেপাল। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ বলেন, সব মিলিয়ে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী 2024 সালে বাংলাদেশের কাছে নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এরপর 2025 সালের 15 জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের ফসল ঘরে তুলতে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে টেলিকম নিয়ন্ত্রক খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে সরকার। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাক হোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডাটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে সেতু বন্ধের নতুন দ্বার উন্মোচনে সহায়ক হবে। কেননা এর মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংক এবং বিশ্বের শীর্ষস্থানীয় অন্য কোম্পানিগুলোর বাংলাদেশের বাজারে প্রবেশের পথ প্রশস্ত করতে পারে। নাটোরের নর্থ বেঙ্গল চিনি কলে চলতি মৌসুমের আখ মারাই কার্যক্রম শুরু হয়েছে। 2 লাখ টন আখ মারাইয়ের মাধ্যমে 15,000 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এই চিনি কলটি আখ মারাই শুরু করেছে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে আখ মারাই কার্যক্রমের উদ্বোধন করেন। নর্থ বেঙ্গল চিনি কলের আখ মারাই কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। শিল্প উপদেষ্টা বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত খাতের বন্ধ চিনি কলগুলো পুনরায় চালু করা হবে। বন্ধ চিনি কলগুলো কিভাবে চালু করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে একটি টাস্ক ফোর্স কমিটি। দেশের সব কলেজে শহীদ আবু সাইদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু হবে বলে জানালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। আজ শুক্রবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামের শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। আজ দুপুর 2টায় শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে পৌঁছান অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। এরপর তিনি আবু সাইদের কবর জিয়ারত করেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব শহীদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাইদ সহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। সদরঘাট লঞ্চঘাট থেকে 25 বছর আগে 3 বছরের শিশুপুত্র সহ হারিয়ে গিয়েছিলেন বরগুনা জেলা সদরের ঘটবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ ফরাজির স্ত্রী 5 সন্তানের জননী জাহানারা বেগম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে প্রায় 25 বছর পর হারিয়ে যাওয়া জাহানারা বেগমকে খুঁজে পেয়েছেন তার স্বজনরা। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাকে নিয়ে যান তার ছোট মেয়ে
হাসি আক্তার এবং বোনের জামাই মোস্তফা মির্জা। জানা গেছে 1999 সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে 3 বছরের শিশুপুত্র সহ নিখোঁজ হয়েছিলেন জাহানারা বেগম। 10 বছর আগে সেই শিশুপুত্রকে খুঁজে পেলেও জাহানারা বেগমের কোনো সন্ধান মিলছিল না। জাহানারা বেগমের বোনের জামাই মোস্তফা মির্জা জানান, 25 বছর আগে জাহানারা বেগম তার 3 বছরের ছোট ছেলে সাইদুল মির্জাকে নিয়ে বরগুনা থেকে ঢাকায় আত্মীয়ের বাসায় রওনা হন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।